হুজুর, এইটা পেলাম। মনে হচ্ছে আমাদের আগেও এখানে কেউ এসেছিল। রাজমাতা আমাদের এই প্রাসাদে থাকতে তো বললেন, কিন্তু তান্ত্রিকের ঘোড়ার আওয়াজ। স্যার, এই প্রাসাদে ঘোড়া কোথা থেকে আসবে? চল। দাঁড়ান, আপনি এই কক্ষে প্রবেশ করতে পারবেন না। কেন? আজ অমাবস্যা, অশুভ শক্তিগুলো চরম সীমায় আছে। তাহলে তো আমরা অবশ্যই তাদের সঙ্গে দেখা করব। আর তাছাড়াও ঠাকুরানী এ কক্ষেই তান্ত্রিক হুঞ্জার ঘোড়াটাকে দেখেছিলেন। কাউকে না কাউকে তো ঘোড়ার লাগামটা ধরতেই হবে। আত্মার কখনোই শব্দ হয় না, লাগামও থাকে না। এখনো সময় আছে, এখনই নিজের শহরে ফিরে যাও। এ তো পুরো আত্মার মতন ডায়লগ বলছে রে। কি হলো? হয়তো বাইরে থেকে আমাদের কেউ আটকে দিয়েছে। হয়তো এটাই চাই যে আমরা কেসটাকে সমাধান করে বাইরে আসি। এদিকে চলে আয়। হুঞ্জার ঘোড়াটাকে খুঁজি। কোন ঘোড়া স্যার? না পায়ের ছাপ আছে না কিছু। আর স্যার, এই ছবিটা দেখুন। গুঞ্জা কি লুক দিচ্ছে, মনে হচ্ছে যেন ছবি থেকে বেরিয়ে আমাদের দুজনকে ভস্ম করে দেবেন। তুই দেখিস না না ওর দিকে। এই ঘরের জানালাগুলো ভেতর থেকে পুরোপুরি বন্ধ। তার মানে যদি এই দরজাটা বন্ধ থাকে তো এই ঘরে আসার অন্য কোনো উপায় নেই। ওই কৌটোটা দেখছিস? বাইরে থেকে 30 বছরের ধুলো জমে আছে, আর ভিতরটা একদম পরিষ্কার। এটার মানে হলো এটা যে এটাকে সত্যই খোলা হয়েছে। স্যার, স্যার হয়তো নলিনী খুলেছে। নলিনী কেন খুলবে? এত ছোট একটা কৌটোয় কি দাদুর সম্পত্তির দলিলপত্র খুঁজছিল, নাকি অন্য কিছু খুঁজছিল? ওকে জিজ্ঞেস করতে হবে। চল এখান থেকে বেরোই আমরা। এই দরজাটা কেউ দরজাটা বন্ধ করে দিয়েছিল বাইরে থেকে, এটা দিয়ে। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই। আপনি বাস্তবেই এই কক্ষে ওই ঘোড়াটা দেখেছিলেন? ওই বৌমা, এখানে আপনি থেকে গিয়ে খুব ভালো করেছেন। এই বাড়িতে এমন সবকিছু হচ্ছে যা একদম হওয়া উচিত নয়। কি? আপনার মনে হয় ওই ঘরে আমি দাদুর জমির কাগজ নিতে গেছিলাম? স্যার, আমি তো এটাও জানতাম না যে ওই পেপারস ওই ঘরে ছিল। হ্যাঁ, ওই ঘরেই ছিল, তান্ত্রিক হুঞ্জার ছবির ঠিক পেছনেই। আর ওই ছবিটাকে নাড়ানোও হয়েছিল। কিন্তু আমি ওই ছবিতে হাত পর্যন্ত লাগাইনি। আমি জানি সেটা, আপনি চাইলেও ওটাকে নাড়াতে পারতেন না। ওই ছবিটার পেছন থেকে কাগজপত্রগুলো বার করার জন্য আমাকে বরুণের সাহায্য নিতে হয়েছে। ওই ঘরে একটা গয়নার বাক্সও ছিল, ওটা ছুঁয়েছিলেন আপনি? না তো। কে হতে পারে যে ওখানে কিছু একটা খুঁজছিল? কোথায় যেতে পারে ও? কোথায়? খোঁজো ওকে, খোঁজো। শুনুন ঠাকুর মশাই, আমরা চাই না যে এই অশুভ ঘরটা এখন আর খোলা থাকুক। এতে আবার তালা লাগিয়ে দেওয়া উচিত। ঠাকুমা, পুলিশ বারণ করেছে যে এই ঘরটা বন্ধ করতে। তাহলে ওই গুঞ্জা তান্ত্রিকের ভিতরে রাখার সমস্ত সামগ্রী পুড়িয়ে ছাই করে দেওয়া হোক। আমি একদম চাই না যে ওর ছায়াও আমাদের বাড়ির উপরে পড়ুক। আগে রাজমাতা, আমি আজই গুঞ্জার সমস্ত সামগ্রী এই কক্ষ থেকে বাইরে ফেলে দেব। চলো।
নাকি? আমার তো জানাই ছিল না। রাজমাতাকে বলতে হবে। গুঞ্জা রহস্য। ওকে মিস্টার বারুন, ঘোড়ার পায়ের ছাপ। গুঞ্জা ফিরে এসেছে। বৌমা ওর ঘরের দরজাটা খুলে ওর আত্মাকে মুক্ত করে দিয়েছে। আমাদের কুলপুরোহিতকে মেরে ও এটা প্রমাণ করে দিয়েছে যে এবার কোনো শক্তি আমাদের বাঁচাতে পারবে না, সবার মৃত্যু হবে। এই মাটি আমি কোথাও দেখেছি। এরকম মাটি তো পুরোহিত মশাইয়ের লাশের কাছে ছিল। আর এই সমাধিটার যে পাথর, সেটা বেঁকে আছে। কেউ এই সমাধিটাকে কেন খুলতে চাইবে? কেউ না, স্বয়ং গুঞ্জা। এ আপনি কি বলছেন বীরবান বাবু? একজন মৃত ব্যক্তি নিজের সমাধি থেকে কি করে বাইরে বেরোবে? ইটস নট পসিবল। ওদিকে দেখুন, ওই দাগ। কেউ এই সমাধির পাথরটা একটা শাবল দিয়ে খোলার চেষ্টা করেছিল। গুঞ্জার সমাধির মাটি এটা। এটার মানে হলো যে বরুণ কেউ একজন রয়েছে যিনি কিছু খুঁজছেন। আর যখন সে বস্তুটা উনি হুঞ্জার ঘরে পাননি, তখন উনি হুঞ্জার সমাধিটাকে ভেঙে সেখানে খুঁজেছেন। কিন্তু নলিনী তো এই বিষয়টা সম্বন্ধে কিছুই জানে না। তাহলে কে হতে পারে? কি ব্যাপার বাবা, তোমার কি এখনো মনে হচ্ছে যে এটা কোনো মানুষের তৈরি করার ষড়যন্ত্রই? রাজমাতা দেবী এই যে গুঞ্জা তান্ত্রিক ছিলেন, ওনার বিষয়ে আমাদের কিছু বলতে পারেন আপনি? ব্যাস এটুকুই যে ওই গুঞ্জা নাহারগড় এলাকা থেকে আমাদের এখানে এসেছিল। এখনো কি নাহারগড়ে ওনার কোনো আত্মীয় স্বজন বা কোনো পরিজন রয়েছেন? না বাবা, কিন্তু এখান থেকে 150 কিলোমিটার দূরে দেওগাঁওতে ওর ভাগ্নি দুর্গা থাকে। শুনেছি যে গুঞ্জার পরিবারের একমাত্র জীবিত সদস্য এই বুড়িটাই। কিন্তু কেন খোঁজ করছো গুঞ্জার বিষয়ে? আগে না, আমি হুঞ্জার বিষয়ে কিছু খুঁজছি না। আমি সেই ব্যক্তিকে খুঁজছি যিনি হুঞ্জার বিষয়ে খোঁজ করছেন। রাজমাতা, দুর্গার ঠিকানা আছে আপনার কাছে? দুর্গা দেবী মোর নানি আছে, আর গুঞ্জা আমার নানার মামা বটে। এখন মুদের কোনো যোগাযোগ লাই। দেখো, মেহেরগড় প্রাসাদে হওয়া মৃত্যুগুলোর ব্যাপারে তুমি নিশ্চয়ই পড়েছো। লোকেরা বলছে যে গুঞ্জা আবার বেঁচে ফেরত এসেছে। মরে যাওয়া লোক আবার জ্যান্ত হয়ে গেল। এর সঙ্গে আমাদের কোনো যোগ লাই। আমাদের মাফ করো হুজুর। রাজমাতার বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র তোমার দিদা গুঞ্জার ব্যাপারে জানেন, ওনার রহস্যর ব্যাপারে জানেন। এমন কেউ আছে যে গুঞ্জার ঘরে কিছু খুঁজছে, ওর সমাধি ভেঙে ফেলে ওর লাশ বের করার চেষ্টা করছে। লাশ? গুঞ্জার কাছে কোনো অমূল্য দামি জিনিস ছিল যেটা আজকে কেউ খুঁজছে? ওই ছেলেটাকে আমার কাছে নিয়ে আয় বাবা। আসুন হুজুর। এটাই ওই গন্ডগোলের মূল, মেঘমণি। মেঘমণি, এটা ওই চমৎকারী পাথর যেটা মেঘের মধ্যে জন্ম নেয়, আকাশে, যেটা শুধু দেবী দেবতাদের কাছে থাকে। গুঞ্জা মামা নিজের তন্ত্র আর সিদ্ধি দিয়ে এটা পেয়েছিল। কোনো বিশেষ শক্তি ছিল এই পাথরটায়? শক্তি? গুঞ্জা মামার সমস্ত কালো শক্তির একমাত্র উৎস এই পাথরটাই ছিল বাবা। যার কাছে
এই পাথরটা থাকে সে সব কিছু করতে পারে। দুনিয়ার সমস্ত শক্তি তার পায়ের কাছে লুটিয়ে পড়বে। ভিখারিকে রাজা করে দিতে পারে এই পাথর। জেঠিমা, আমার আগে এখানে আর কেউ এসেছিল আপনার কাছে মেঘমণির ব্যাপারে জানতে? প্রাসাদের কাজের লোক জরিবা। হ্যাঁ সাহেব, আমি গিয়েছিলাম ওই দুর্গার সঙ্গে দেখা করতে, মেঘমণির খোঁজ নেবার জন্য। কিন্তু হুজুর, এতে আমার কি দোষ? আমি তো হুকুমের দাস। আমাকে বলা হয়েছিল মেঘমণির খোঁজ নাও, তো আমি চলে যাই খোঁজ নিতে। কে ওখানে পাঠিয়েছিল আপনাকে? হুজুর, বীরমন সিং। ইওর অনার, আমি বীরমন সিংকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। 1 মিনিট, এটা কোনো মণিমুক্ত খোঁজার গল্প নয়, এটা হলো বিক্রমজিৎ সিংহের হত্যার কেস, হত্যার। একদম ঠিক বলছেন প্রসিকিউটর সাহেব, ইওর অনার। এটা বিক্রমজিৎ সিং এর হত্যার কেস, আর আমার ক্ষেত্রে পুরো বিশ্বাস রয়েছে যে বিক্রম সিং জিতের হত্যাটা এই মণিটা পাওয়ার জন্যই করা হয়েছে। কেউ এখানে এই অমূল্য পাথরের সাহায্য নিয়ে শক্তিশালী হতে চেয়েছিল, ইওর অনার। আর এটাই কারণ ছিল যখন হাভেলির পণ্ডিত ওমকারনাথ বাবু এই বিষয়টা জানতে পারলেন, তখন ওনাকেও হত্যা করা হয়েছিল যাতে এই বিষয়টা ছড়িয়ে না পড়ে। এটা শুধুমাত্র একটা পাথরের জন্য, একটা সাধারণ পাথরের জন্য? বাহ, ভেরি গুড। কিন্তু এটা আপনি প্রমাণ কি করে করবেন? করব মিস্টার ঝাঁঝর, যদি আপনি করতে দেন তো। এক্সকিউজ মি, ইওর অনার, এডিসি বীরমন সিং। আজ্ঞে, আমি জারিবাকে ওই গুঞ্জার ভাগ্নি দুর্গাদেবীর কাছে পাঠিয়েছিলাম এটা জানার জন্য যে মেঘমণি কোথায়। কেন 90 বছর পর হঠাৎই ওই মনির বিষয়ে আপনার প্রশ্নটা কেন জাগলো? ওই পাথরটার ব্যাপারে তো আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন। এত বছর ধরে আমি এটাই ভাবতাম যে কবে ওই পাথর, ওই মণি আমি হাতে পাবো, আর আমি একজন ভৃত্য থেকে একজন ব্যবসায়ী হব। তো কি খোঁজ নিয়েছেন আপনি ওই পাথরটার বিষয়ে? ওই পাথর এই প্রাসাদেই গুঞ্জার ঘরেই ছিল। আই সি। তো ওই পাথরটাকে, ওই মণিটাকে পাওয়ার জন্য আপনাকে ওই কক্ষটাকে খুলতে হতো। এই কারণেই আপনি জরিবা আর ইমারতির সাহায্যে বেচারি নলিনী দেবীকে ফাঁসিয়ে দেন। নিজের বন্দুকটা ওদের কাঁধে রেখে চালালেন আর ওদের সাহায্যে ওই ঘরটাকে খোলালেন যাতে ভেতরে প্রবেশ করে আপনি ওই মণিটাকে খুঁজতে পারেন। সাহেব, নির্মল সিংই আমাদের বলেছিলেন যে ছোট বৌমাকে ওই ঘরের ব্যাপারে আর গুঞ্জার গল্প শোনাতে। ওকে সবসময় উস্কাতে থাকবে ওই ঘরের দরজা খোলার জন্য। আমি তাই করেছি যা আমাকে বলা হয়েছিল। বলুন বীরমান বাবু, এবার তো জরিবা আর ইমারতি দুজনেই বললেন যে আপনি ওনাদেরকে কাজে লাগিয়েছিলেন। হ্যাঁ, বৌমার মাধ্যমে আমি ওই ঘরটাকে খুলিয়ে মেঘমণিটাকে পেতে চেয়েছিলাম। আগে 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 আর ওই নলিনী দেবী ওই ঘরটাকে খুললেন, আপনি ভেতরে ঢুকলেন ওই মণিটাকে খুঁজতে, কিন্তু দুর্ভাগ্যবশত ঠাকুর বিক্রমজিৎ সিং সেখানে চলে আসলেন। আর তারপর না, মা কালীর দিব্যি, ওই রাতে ওই ঘরে আমি যাইনি। না ওই মনির জন্যে, আর না অন্য কোনো কারণে। নির্মল সিং বাবু, ওই মণিটা এই সময় কোথায় আছে? ওই মণি আর আমাদের কাছে নেই, আর না প্রাসাদের ওই ঘরে রয়েছে। বীরমন সিং বাবু, এটা কি কোনোভাবে সম্ভব যে ওই মণিটা তান্ত্রিক হুঞ্জার গলায় পড়ে রয়েছে, আর ওনার সঙ্গে ওই মণিটাকেও পুঁতে দেওয়া হয়েছিল ওনার সমাধিতে? আমি এই কারণে জিজ্ঞেস করছি কারণ ওই সমাধিটার সঙ্গেও একটু কাটাছেড়া করা হয়েছিল, সেখানেও খোঁজ করা হয়েছিল ওই মণিটার। যদি তাই হয় তাহলে এই প্রশ্ন আপনি আমাকে না, ছোট মালিক গৌরব সিংকে জিজ্ঞেস করুন, কারণ আমারই মতো উনিও মেঘমণির খোঁজে ছিলেন, আর সমাধির ওপরে অনেকবার দেখেওছি আমি। হ্যাঁ, আমি মানছি যে আমি অনেক বছর ধরে গুঞ্জার ওই মেঘমণি খুঁজে চলেছি, কিন্তু এতে অপরাধ কোথায়? কোনো অপরাধ নেই। আরে 100 কথার এক কথা। আরে ওই রাতে তো আপনি হাভেলিতে ছিলেনই না,
আর যখন আপনি ওখানে ছিলেনই না, তাহলে আপনি বিক্রমজিৎ সিংহকে কি করে মারতে পারেন? হ্যাঁ, কি করে মারতে পারেন, কিন্তু এই বিষয়টা তো সত্যি যে আপনি তান্ত্রিক গুঞ্জার সমাধিতে মাঝে মধ্যেই যেতেন, আর আপনি ওনার সমাধিটাকে খুঁড়িয়েছিলেন। আগে হ্যাঁ, আমি ওই সমাধিকে খুলিয়েছিলাম ওই মণি খোঁজার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার আগেই ওই মণিকে ওখান থেকে কেউ চুরি করে নিয়েছে, আর এই জন্যেই আমি ওই তাবিজের শুধুমাত্র অর্ধেকটা পেয়েছি, আর তাও পাথরটা ছাড়া। তো কি মনে হয় আপনার গৌরব সিং বাবু যে কে চুরি করতে পারে ওই পাথরটা, ওই মণিটা? জানি না, কিন্তু সে যেই হোক না কেন, সে এই বাড়িরই কোনো সদস্য হবে। আপনি তাকে ধরুন, আমার ভাইয়ের হত্যাকারীকে আপনি এমনিই পেয়ে যাবেন। খুনি আর অন্য কেউ নয়, এই মহিলা যে নিজের দাদুর সম্পত্তির কাগজের জন্য ওই দরজাটা খুলেছিল। ঝাঞ্ঝার, ওই কাগজগুলো সম্বন্ধে না নলিনী জানতো না অন্য কেউ। প্রশ্ন হলো আপনার কাছে আমার এই যে ওই কক্ষটা তো 90 বছর ধরে বন্ধ রয়েছে, তো 30 বছরের পুরনো যেই কাগজগুলো ছিল সেগুলো ওই কক্ষের ভেতরে লেগে থাকা ওই ছবিটার পেছনে কি করে চলে আসলো? পাঠকবাবু, এটা হতে পারে যে 30 বছর আগে বিক্রমজিৎ সিংহ ওই কাগজগুলো ওখানে রেখেছিলেন। হতে পারে যে ওই দরজায় তালা লাগানো ছিল আর ওই কক্ষটা চারিদিক থেকে পুরোপুরি ভালোভাবে বন্ধ ছিল। তো বিক্রমজিৎ সিং বাবু তো ওই হাভেলিটার মালিক ছিলেন, চাইলে তিনি ওটা করতে পারতেন, কিন্তু এরকমটা হয়নি। মিস্টার ঝাঞ্ঝার, যদি এরকমটা হতো তো এই কাগজগুলোর ওপর 30 বছরের পুরনো ধুলো লেগে থাকতো, আর কোথাও কোথাও উই পোকা লেগে থাকতো, ফেটে যেত এই কাগজটা, কিন্তু সেরকমটা হয়নি অনার। এটা তো একদমই নতুন রয়েছে, যেরকম 30 বছর আগে ছিল, আর যাতে এটা স্পষ্ট হয়ে যায় যে এটাকে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছিল। আর সেই রাতেই এই কাগজগুলোকে ওই ছবিটার পেছনে রাখা হয়েছিল যাতে বেচারি নলিনী দেবীকে ফাঁসানো যেতে পারে। আর এই কাজটা কে করতে পারে? এরকমটা করবে সেই ব্যক্তি যে ওই রাতে ওই কক্ষে প্রবেশ করেছিল দুটো কারণের জন্য। প্রথম, নলিনী দেবীকে ফাঁসানো, দ্বিতীয়, ওই নাগমণিকে খুঁজে পাওয়া। কিন্তু মিস্টার পাঠক, ওই ঘরে নলিনী দেবী ছাড়া কেউ অন্য কাউকে দেখেনি। বিচিত্র বিষয় এটা। ঠাকুরানী সেন্দ্রলী দেবী তিনি বলছেন যে উনি ওখানে তান্ত্রিক হুঞ্জার ঘোড়াটাকে দেখেছিলেন। নাও কথা শোনো, এখন ঘোড়াও খুনি হয়ে দাঁড়াচ্ছে মিলর্ড। আর এটাই তো অভিশাপ ছিল মিস্টার ঝাঞ্ঝার, যে তান্ত্রিক হুঞ্জার ঘোড়াটাই বদলা নেবে। কি সেন্দ্রলী দেবী দেখেছিলেন না? ঠাকুরানী, দয়া করে আপনি আদালতে বলুন যে আপনি ওই ঘরে ওই রাতে তান্ত্রিক হুঞ্জার ঘোড়া শামশেরকে দেখেছিলেন কি দেখেননি? না, না, কিন্তু আপনি তো বলেছিলেন। মিথ্যা কথা কেন বলেছিলেন আপনি? আর কি করতাম আমি? সঞ্জয় আপনাকে কেস ছেড়ে চলে যেতে বলেছিল, আর আপনি বাড়ি ছেড়ে চলেও যাচ্ছিলেন। আর যদি এরম হতো তাহলে আমার বৌমা নলিনীকে কেউ বাঁচাতে পারতো না। আপনাকে আটকানোর জন্যই আমি মিথ্যে বলেছিলাম। অর্থাৎ আমাকে আটকানোর জন্য কেন? হ্যাঁ, যাতে রাজমাতার মনে হয় এই যে ঘটনাগুলো ঘটছে সবগুলোই অলৌকিক ঘটনা, আর ওনার নলিনীর উপর থেকে সন্দেহ একটু কমে যায়। আর এমনটা হয়েছেও। আমার মিথ্যে বলার পর উনি আপনাকে বাড়িতে আটকেও দিলেন। বাবা সঞ্জয়, নলিনী তোমার বাবাকে হত্যা করেনি, এটা অন্য কারোর চাল। আর আমার সন্দেহ বীর মানের ওপর আর আমার দেওর গৌরব সিং এর ওপর। এরা দুজনেই একসাথে মিলে আছে। এই দুজনের যোগ সাজসে মেঘমণি পাথরটা খোঁজার লোভে এরা আমার স্বামীকে মেরে ফেলেছে।
আমরা তো আপনাকে আমাদের বাড়ির বিশ্বস্ত ভাবতাম না, আর আপনি আমাদের ঘরে আগুন জ্বালিয়ে দিলেন। এটা আপনি ভালো করেননি। এটা কি হচ্ছে জজ সাহেব? মিলর্ড, এরা গল্পকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে? কথা তো এটা ছিল নলিনী দেবী হত্যাকারী খুনি, আর এখন গল্পতে মণিমুক্ত, ঘোড়া, পাথর, গয়না আর কি কি। মিস্টার পাঠক, এই যে আপনার পাথর চুরির ব্যাপারটা, এটা আপনি তখনই প্রমাণ করতে পারবেন যখন ওই ব্যক্তিকে এখানে নিয়ে আসবে যার কাছে ওই পাথরটা আছে, আর সে এসে এই আদালতে দাঁড়িয়ে বলতে পারে যে আমার কাছে ওই পাথর আছে, আর ওই পাথরের জন্য আমি বিক্রমজিৎ সিংহকে হত্যা করেছি। কি এরকম করতে পারেন আপনি? এত বছর ধরে আমরা ভাবতাম যে এই বাড়ির শয়তান ওই ঘরটায় বন্ধ হয়ে আছে, কিন্তু না, শয়তান তো তোমাদের মনের মধ্যেই লুকিয়েছিল। এত বছর ধরে লালসা, ঈর্ষার বীজ বুনেছ, যা আমার ছেলের প্রাণটা নিয়ে নিল। এখনো সময় আছে, কোর্ট কাছারি তো এটাকে বছরের পর বছর টেনে যাবে। আমার সামনে নিজের দোষ স্বীকার করে নাও, বলো কে বিক্রমজিতের প্রাণ নিয়েছে? রাজমাতা, হতে পারে এটা ঘরের কোনো লোকের কাজ নয়, কোনো বাইরের লোকের কাজ। না সঞ্জয়, এই কুকাজ এই ঘরেরই কোনো মুখোশধারীর। আমার তো শুধু তোমাদের দুজনেরই চিন্তা, আর প্রার্থনা করি যে যত তাড়াতাড়ি কেটি পাঠক এই কেসের সমাধান করে নলিনীকে মুক্ত করাক। আর তোমরা দুজনেই অকারণে বেচারি নলিনীর উপর সন্দেহ করেছো। তুমি কিছু চিন্তা করো না মা, খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। তুই মায়ের সাথে থাক, আর আমি এক্ষুনি আসছি। লালচাঁদ বাবু, কি দাম ধার্য করলেন এই পাথরটার? হ্যাঁ, কিন্তু এর দামটা আমি পুরোই নেব। 8 কোটি থেকে না এদিক না ওদিক। এই মেঘমণিটা নিয়ে সরি, অদ্ভুত লোক একটা। এই গাড়িটাকে এখনই খারাপ হতে হলো? এটা দেখছি। ইন্সপেক্টর, এটা উদয়বাবুর ফোন। এখান থেকে শেষ কলটা লালচাঁদ নামক কোনো জহুরিকে করা হয়েছিল, যার এই বক্তব্য হলো যে উদয়বাবু ওনাকে মেঘমণি বিক্রি করতে চাইছিলেন। মেঘমণি উদয়ের কাছে আছে? আগে না রাজমাতা দেবী, আমার মনে হয় যে ছিল ওনার কাছে, কেননা এই খালি ব্যাগটা পাওয়া গিয়েছে ওনার কাছ থেকে, হয়তো কেউ চুরি করে নিয়েছিল। লাশের কাছে ঘোড়া চিহ্নও পাওয়া গেছে।
এসব কি হচ্ছে আমি তো ঠিক বুঝতে পারছি না। সত্যি কি গুঞ্জার আত্মা এই নিজের মেঘমুনি নিতে ফিরে আসেনি তো? এখানে কোনো আত্মা নেই। আমাকে ক্ষমা করে দিন রাজমাতা, এই সমস্ত মৃত্যুর জন্য দায়ী আমি। ঠাকুর বিক্রমজিৎ সিং, পুরোহিত ওমকারনাথ, কুমার উদয় সিং এর প্রাণ, ওই ওই মেঘমণি নিয়েছে। মেঘমণিটা কোথায়? মেঘমণিটা কোথায়? কেডি সাহেব, এরপরে ইনি যা বলবেন পুলিশ স্টেশনে গিয়েই বলবেন। চলো ইরমাল সিং। নির্মল সিং বাবু, আপনি হঠাৎই আপনার এই দোষ স্বীকার করে নিলেন। এটার পেছনে কোনো বিশেষ কারণ? কারণ আমার নিজের বিবেক আমায় নাড়া দিল। রাঠোর পরিবারের জন্য আমার পূর্বপুরুষ, আমার পরিবার প্রাণ দিয়েছে। দীর্ঘদিন ওনাদের নুন খেয়েছি, ওদের বিশ্বস্ত ছিলাম, কিন্তু আমার একটা লোভের জন্যে অনেক লোকের প্রাণ গেল। তো সত্যি সত্যি আপনি বিক্রমজিৎ সিং বাবুকে হত্যা করেছেন? আমি অপরাধী, আর আমার শাস্তি মৃত্যু হওয়া উচিত। এবার আপনার শাস্তি কি হবে সেটা তো আদালতই শোনাবে আপনাকে। প্রায়শ্চিত্ত আপনাকে কি করতে হবে সেটা আমি আপনাকে বলছি, শুনুন। কি ব্যাপার বাবা কেডি, তুমি আমাদের সবাইকে এখানে কেন ডেকেছো? আপনাদের সবাইকে একটা বিশেষ বিষয় জানানোর ছিল। আপনাদের এডিসি বীরবন সিং বাবু পুলিশের সামনে এটা স্বীকার করেছেন যে সমস্ত হত্যাগুলি উনিই করেছেন। আর গোপনীয়তার সঙ্গে উনি আমাকে বলেছেন যে উনি জানেন যে মেঘমণি কোথায় রয়েছে। আসলে এই পাথরটা প্রথমে উদয় সিং বাবু খুঁজে পেয়েছিলেন, আর বেশ চতুরতার সঙ্গে এডিসি বীরবন সিং বাবু ওটাকে ওখান থেকে চুরি করে আর ওইটার জায়গায় একটা নকল পাথর রেখে দেন। নকল পাথর? তো তার মানে উদয় যে পাথরটা জহুরিকে বিক্রি করতে যাচ্ছিল ওটা? হ্যাঁ, ওইটা নকলই ছিল। তাহলে আসল পাথরটা কোথায়? ব্যাস এটা জেনে রাখুন যে কালকে সকাল সকালই ওই পাথরটাকে ন্যায়াধীশ মহোদয়ের টেবিলের ওপর রেখে দেবো, কেননা ওটাই অন্তিম সাক্ষী এডিসি বীরবনের অপরাধী হওয়ার। স্যার, আপনি কোথায় যাচ্ছেন? চল তোকে আসল মেঘমণি দেখাই। কেডি স্যার, আপনার মনে হয় না আমাদের এখানে পুলিশ নিয়ে আসা উচিত ছিল? হিন্দি ফিল্ম দেখিস তুই? অফকোর্স স্যার। পুলিশ খেল খতমের পরেই এসে থাকে। চল। গুঞ্জা? গুঞ্জা নয়, এটা কোনো ঝঞ্ঝা মনে হয়, যেটা ওই পাথরের আকর্ষণে এখানে এগিয়ে আসছে। ওই ঘোড়াটার যেই জিন রয়েছে, পিঠের ওই গদিটা, স্যাডেল, তার মধ্যে একটা নাম খোদাই করা আছে। ওই নামটা আপনার গৌরব সিং বাবু।
ওই ঘোড়াটা কি আপনার গৌরববাবু? হ্যাঁ হ্যাঁ, ওটা আমারই ঘোড়া, বাদল। আইসি, তো আপনি আপনার ঘোড়া বাদলকে শামশের সাজিয়ে ওখানে নিয়ে আসতেন আর ওই ঘরের মধ্যে দৌড় করাতেন? আগে না, বাদল তো সারা রাত অন্য ঘোড়াদের সঙ্গে আস্তাবলেই থাকে, আমাদের রক্ষী নাথুর হেফাজতে। তো নথু সাহেব, বাদল আপনার তত্ত্বাবধানেই থাকে। সম্ভবত আপনি ছিলেন যিনি ওই কাল রাতে বাদলের ওপর চড়ে এসেছিলেন আমার ওপর হামলা চালাতে। আপনি ছিলেন কি ওই হুঞ্জার রূপে? না স্যার, আপনি ছিলেন না? শিওর? আগে আমাকে বিশ্বাস করুন, আমি ছিলাম না। আচ্ছা, কিন্তু বাদল তো আপনারই তত্ত্বাবধানে থাকতো, তাহলে কে আস্তাবল থেকে ওকে বের করে নিয়ে যেত? ও, আমি ছিলাম না। ওটা জরিবা ছিল, বিক্রমজিৎ সিং এর কাজের লোক। ও আমার নিজের মামার ছেলে। ও বলতো যে ও ঘোড়া চড়া শিখতে চায়, বেশ অল্প কিছু টাকার জন্য ওকে ঘোড়া দিতাম। তো দড়িবা সাহেব, ঘোড়সওয়ারি শিখছেন আপনি, আর তাও রাতের বেলায়? আগে ওই তো আপনার ওই তলোয়ারটা কোথায় গেল? আর ওই কালো পোশাকটা, মিস্টার তান্ত্রিক হুঞ্জা? আগে হুজুর কি বলছেন আমি তো বুঝতেই পারছি না। অবাক করে দিচ্ছে, আমি যেটা বলছি তুমি বুঝতে পারছো না একদম। কি ব্যাপার, কি হলো? মনে পড়েছে, এটা সেই দিকটাই যেটায় আপনি কাল রাতে ওই ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন। সেই দিকটাই তো। আসুন আসুন, একবার দেখান দেখি ওই দিকটা। দেখান, ছাড়ুন, দেখান এই জায়গাটা, দেখান। আমি ছিলাম হুজুর, আমি ছিলাম। তুমি পাঠক বাবু, কেডিসি বীরমান বাবু যে বয়ান দিয়েছিল, যে সারা দোষ নিজে স্বীকার করেছিল? হ্যাঁ, ওইগুলো ওনার মনে যা ঘটনা ঘটছিল সেইগুলোর একটা অনুতাপ ছিল। কিন্তু যখন আমি উনাকে বললাম যে উনাকে প্রায়শ্চিত্ত করতে হবে, তো আমার কথাটা উনি বুঝতে পারলেন আর মানলেন আমার কথাটা। হ্যাঁ, তো তান্ত্রিক উঞ্জা ওরফে জড়িবা ওরফে কালো পোশাকের ঘোড়সওয়ার, এবার এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে ঠাকুর উদয় সিং রাঠোরকে হত্যাটা আপনিই করেছেন। হ্যাঁ, এটাও স্পষ্ট হয়ে গিয়েছে যে পণ্ডিত ওঙ্কারনাথকেও হত্যা আপনিই করেছেন। আর ঠাকুর বিক্রমজিৎ সিং এর হত্যাটাও আপনিই করেছেন। আগে না হুজুর, ওনাকে আমি মারিনি, ওনাকে তো ইমারতি মেরেছে। হ্যাঁ, ইমারতি দেবী তো উনাকে মেরেছেন, কিন্তু এই ষড়যন্ত্রের রচয়িতা তো শুধুমাত্র ইমারতি দেবী নন। আপনারা দুজনে মিলেই এই কাজটা করেছেন। এটা আপনাদের দুজনেরই একটা লীলা। হুজুর, যখন মালিক বীরমান সিং আমাদের মনির কথা বলে, আমাদের দুজনের মনেই লোভ জন্মালো। আমরা দুজনই তখন লোভে অন্ধ হয়ে গেছিলাম। আর ওই রাতে যখন ছোট বৌমা ওই ঘরটা খুলতে যায়, তখন ইমারতি আর থাকতে পারেনি। কাউকে কিছু না বলেই চুপচাপ ওই ঘরে চলে যায় আর মেঘমণি খুঁজতে শুরু করে। কে? আরে এটা কি করলি তুই? আমি ঠাকুর সাহেবকে তুই কি করলি? তুই তো আমাকে মেরে ফেললি মারতি। কি করব? এবার আমাদের কেউ বাঁচাতে পারবে না। আমি ভয় পেয়েছিলাম যদি হুজুর আমাকে দেখে ফেলেন, এই জন্য। এখন একে নিয়ে আমি কি করব? এবার কি হবে? জরিবা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
বাবু একটু ভাবতে দে। আমার মাথা তো কাজ করছে না, কি করি? জারিবা, হ্যাঁ একটা উপায় আছে। বল বল। ছোট বৌমার ঘরে আমি একটা চিঠি দেখেছিলাম, তাতে 400 একর জমির ব্যাপারে লেখা ছিল, আর ওই জমির কাগজ ঠাকুর সাহেবের ঘরে আছে। ব্যাস, এবার আমি রাস্তা পেয়ে গেছি মারতি। ওই কাগজটা আমি ঠাকুরের ঘর থেকে বার করে এই ঘরে এনে রেখে দিচ্ছি। ছোট বৌমার ঘাড়ে সব দোষ পড়বে। তুই একটা কাজ কর, এখান থেকে রক্ত নিয়ে ওই চপ্পলে লাগিয়ে দে, আর খেয়াল রাখিস আমি যাবো আর আসবো। আর এইভাবেই আমরা নলিনী বৌমাকে ফাঁসিয়ে দিয়েছি। কিন্তু যেই বস্তুটাকে পাওয়ার জন্য এই সমস্ত করলেন আপনারা, ওই মেঘমণি, সেটা কোথায়? নেই। তারপরে আমি বুঝতে পারি যে মেঘমণি ওই তান্ত্রিকের কবরের মধ্যেই আছে, ওর লাশের সঙ্গে। আর রাত্রে আমি ওর কবরের কাছে পৌঁছে যাই, আর যখন ওটা আমি খুঁড়ি, ওই মেঘমণিকে ওইখানেই পেয়ে যাই। তাহলে ওই মণিটা উদয় সিং বাবুর কাছে পৌঁছলো কি করে? মেঘমণিকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রাসাদে যাই। এখানে কি করছিস? আয়, আরে টানছিস কেন? পেয়েছি, কাজ হয়ে গেছে। মেঘমণি পাওয়া গেছে, এক্ষুনি দেখা। কি হলো? প্রাসাদে আসার সময় পাথরটা নিশ্চয়ই কোথাও পড়ে গেছে। আর ওই পাথরটা প্রাসাদেই কোথাও পড়ে যায়, আর ছোট মালিক ওটা পেয়ে যায়। ওই সময় পর্যন্ত হয়তো ওনাদের মূল্য সম্পর্কে কোনো ধারণা ছিল না। বুঝতে পারছি। আর যখন কুলো পুরোহিত ওমকারনাথ ওই মেঘমণির রহস্যটা বলতে যাচ্ছিলেন, তার আগেই তুমি ওকে মেরে ফেললে, এবং তখন গিয়ে উদয় সিং বাবু জানতে পারলেন ওই মণিটার মূল্য ঠিক কতটা। হ্যাঁ হুজুর। আর সেই রাতে যখন ছোট মালিক ওই মণিটাকে বিক্রি করতে যাচ্ছিলেন, আমি রাস্তায় ওনাকে মেরে ফেলি আর ওই পাথরটা ছিনিয়ে নিই। কিন্তু ওটা তো নকল। আরে না না জরিবা বাবু, ওটা তো একদম আসল পাথর ছিল। নকল পাথরটা তো এইখানে আমার কাছে আছে। এটার সাহায্যে আমি আপনার চোখে ধুলো দেওয়ার জন্য, আপনাকে হাতে নাতে ধরে ফেলার জন্য একটা সফল কৌশল করেছিলাম। তার মানে আমার কাছে যে পাথরটা ছিল সেটা আসল? আগে হ্যাঁ। আর আমি তোমার কথা শুনে আমি আমার সমস্ত খেলা চৌপাট করে দিলাম। না 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 না, আমার কথা শুনে একেবারেই নয়, আপনার নিজের লোভে পড়ে। আর এখন এই যে লোভ রয়েছে, যেটা আপনি দেখলেন যে এটার খেসারত আপনাকে আর ইমারতি দেবীকে এবার একসঙ্গে দিতে হবে। আপনার গুরুজনেরা এটা শেখায়নি আপনাকে যে লোভ করার ফল অন্তিমে খুব খারাপ হয়ে থাকে? দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। এই আদালত ঠাকুর বিক্রমজিৎ সিং রাঠোর, ঠাকুর উদয় সিং রাঠোর আর পুরোহিত ওঙ্কারনাথের হত্যার অপরাধে জেরিবা আর ইমারতি দেবীকে দোষী সাব্যস্ত করে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর নলিনী রাঠোরকে নিরপরাধ ঘোষণা করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। পাঠকবাবু, 100 কথার এক কথা। কখনো কখনো একটা কথার মধ্যে থেকে 100টা কথা বেরিয়ে আসে। কি